এত রোগী কেন দক্ষিণ ভারতে যাচ্ছে? কিন্তু এখন যেটা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে আগে তো আমরা জানতাম ভুয়ো ডাক্তার, এখন ভুয়ো ডাক্তার নয়, সন্দীপ ঘোষের পাল্লায় পড়ে ভুয়ো ডাক্তার নয়, পাশ করা ভুয়ো ডাক্তার হচ্ছে। মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে সন্দীপ ঘোষ সফলভাবে বিপদগামী করেছে। ভেজাল ওষুধ, এই ওষুধের র্যাকেটটাই কিন্তু যা খবর পাচ্ছি তাতে এই যে কুকাজটা হয়েছে আরজি করে, সেখানে ওষুধের র্যাকেটটাও রয়েছে। সত্তরের দশকে একটা স্লোগান আমার মনে পড়ছে, রিক্সার পেছনে লেখা থাকতো, গরিবের ডাক্তার ভগবান। উনি আমাকে বললেন, আপনি যখন বাড়ি পৌঁছবেন, বাড়ি পৌঁছানোর 8 ঘন্টার মধ্যে আপনার কাটাটা চলে যাবে। তুমি যদি না যাও তাহলে তো ওরা মরে যাবে। কিন্তু সেই ওষুধগুলো তুমি খাবে না, তার কারণ তোমাকেও তো বাঁচতে হবে। সাউথ ইন্ডিয়াতেই হোক, দক্ষিণ ভারত হোক, বা ভারতবর্ষের বাইরে যারা সব চিকিৎসা করতে যাচ্ছেন, যাওয়া আসা, থাকা, খাওয়া, কত কোটি কোটি টাকা খরচা। তো এটা করার দরকার হবে না যদি আপনি আপনার নিজের ডাক্তারকে সুস্থ সবল রাখেন। শুভায়ু ভব, একটা কথা বা সেটা স্লোগানের মতোই শুনি, এগিয়ে বাংলা। এটা শুনতে শুনতে আমার মাঝে মাঝে মনে হতো যে আমরা যদি এত এগিয়ে হই তাহলে অন্যরা কি পিছিয়ে? এই ভাবনা থেকেই আমার একটা বিষয় নজরে এলো যে দক্ষিণ ভারতে, কোন পার্টিকুলার স্টেট বা ইনস্টিটিউশনের কথা বলছি না, এত রোগীদের ঢল কেন আমাদের বাংলা থেকে? শুধু মানে পশ্চিমবাংলা নয়, পূর্ব বাংলা এবং বা তথাকথিত বাংলাদেশ থেকে এত রোগী কেন দক্ষিণ ভারতে যাচ্ছে? এটা কিন্তু খুব চিন্তার বিষয়। কিন্তু আমি ভাবতাম, শুনতাম ওদের পরিকাঠামোর কথা, ওদের ব্যবস্থাপনার কথা, কিন্তু অতটা ভালো করে খেয়াল করিনি। এবার এই আমাদের স্বাস্থ্য সংক্রান্ত কেচ্ছার পরে আমার মনে হলো আমি দুটো অভিজ্ঞতার কথা বলি। আমার এক আইনজীবী সহকর্মী বন্ধু, তার আরেক পরিচিত আইনজীবীর চোখে ধূপকাঠির ছ্যাঁকা লেগে গেল চোখের ওপরে। প্রচন্ড তার অস্বস্তি এবং ভীষণ বিড়ম্বনা, চোখ বলে কথা। কি করলো, অনেক ডাক্তার এখানে স্পেশালিস্টকে দেখানো হলো, প্রায় 5 জনের মতো দেখানো। সবাই বলে যায় ওটা অপারেশন করতে হবে, মেজর অপারেশন, এবং প্রত্যেকেই বললো যে হ্যাঁ ভালো হবে, কিন্তু 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 যেন হলো, মানে তো খুব শিওর হতে পারলো না কেউ। 5 জনের কেউ কিন্তু শিওর বলতে পারলো না যে 100-তে 100 সাকসেস হবে। তখন সেই ভদ্রলোক চলে গেলেন, নামটা বলছি না, দক্ষিণ ভারতের কোনো একটা হাসপাতালে, চোখের চিকিৎসার জন্য সেটা বিখ্যাত। তারপরে ওখানে তো একজনকে সঙ্গে নিতে হয়, চোখের তো একজন গেলে হবে না, তো বসে আছে। তবে ওদের ডাক পড়লো, তখন ডাক পড়ার পর ওরা ওপরে গেলেন 2 জন। তো চোখে জাস্ট একটা ড্রপ দিয়ে বললো যে 1 ঘন্টা এখানে বসে থাকুন, 1 ঘন্টা বাদে আপনি ওনাকে হেল্প করে ওপরে নিয়ে আসবেন, না আরেকটা তলায় যেতে হবে। চোখে ওই ড্রপটা দেওয়ার 1 ঘন্টা বসে থাকার পর যখন সে ওপরে উঠছে, না 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 আমি খুব ভালো দেখছি, এবং যে চোখটা ডিস্টার্বেন্স ছিল সেটাতে আরো ভালো দেখছে, এটা তার অনুভূতি। এবং তারপরে ওরা দেখে বলুন, না আপনার তো কোনো কিছু অসুবিধা নেই, কিচ্ছু না, কোনো অপারেশন লাগবে না, তো দূরের কথা আপনি তো ভালো বোধ করছেন, তাহলে আপনি আজকে আছেন তো থেকে যান, যদি অসুবিধা হয় তাহলে কালকে আবার আসবেন, আমাদেরকে দেখাবেন। তো এই ঘটনাটা ঘটেছে। আরেক আমার পরিচিত খুব হাইলি প্লেসড পার্সন, তার বাবা 80+, তার একটা হৃদয় বিদারক, মানে হৃদয় ঘটিত একটা কোনো অসুবিধা তার হলো। হৃদয় মানে প্রেম পর্বে কিছু নয়, তার হার্টের প্রবলেম দেখা দিল। এখানে 5-6 জনকে দেখালেন, সব বড় বড় বাঘা, সব নাম করা, তার নাম শুনে যায় অনেকে উঠে দাঁড়ায়। দেখালেন, তারা বলে যে হ্যাঁ অপারেশন করতে হবে, কিন্তু এটা এই বয়স তো, মানে ঠিক আমরা শিওর নই। তখন উনি তাকে নিয়ে গেলেন দক্ষিণ ভারতে নিয়ে গিয়ে হাসপাতালে তারা দেখে টেকে বললেন যে আপনার যা অবস্থা তাতে আপনার কোনো কিছু সার্জারির দরকার নেই, আপনাকে 2-1টা ওষুধ দিয়ে দিচ্ছি, আপনি খাবেন, ভালো থাকবেন, যদি কোনো অসুবিধা বোধ করেন আমাদের সাথে যোগাযোগ করবেন।
সেই ভদ্রলোক তার 1 বছর এই ব্যবস্থাপনা দেওয়ার পর তার কোনো অসুবিধা হয়নি। তো এটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, হয়েছে, ঘটনাটা ঘটেছে। তো ওখানকার সাথে আমাদের পরিকাঠামোগত বা পরিষেবাগত অনেক পার্থক্য আছে, সেটা বুঝতে পারছিলাম। কিন্তু এখন যেটা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে আগে তো আমরা জানতাম ভুয়ো ডাক্তার, এখন ভুয়ো ডাক্তার নয়, এখন সন্দীপ ঘোষের পাল্লায় পড়ে ভুয়ো ডাক্তার নয়, পাশ করা ভুয়ো ডাক্তার হয়েছে। বুঝতে পারলাম তো আমরা যে তুমি যদি আমার কথা শোনো, আমার সাথে পা মেলাও, পায়ে পা মেলাও বা গলায় গলা মেলাও, তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে, পরীক্ষায় নম্বর পাবে, এবং সঙ্গে অনেক কিছু যা শুনছি, যা অভিযোগের মানে ফুলঝুরি আরম্ভ হয়েছে। তাতে এই যে ডাক্তারি যারা পড়তে আসে তারা কিন্তু সবাই খুব মেধাবী, এবং তাদের এই মেধাটাকে এই সন্দীপ ঘোষ, সন্দীপ কথার অর্থটা আমি জানতাম না, দেখলাম সন্দীপ মানে সফল। তো এই যে মেধাবী ছাত্রছাত্রী, তাদেরকে সন্দীপ ঘোষ সফলভাবে বিপদগামী করেছে, তাদের মেধাকে মানে অন্যায়ভাবে কাজে লাগিয়েছেন। আমি আমার 60-এর দশকে, 60-61 সাল হবে, ঠিক মনে নেই, আমার জ্যাঠতুতো দাদা কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে এসেছিলেন খড়গপুর থেকে। কি তার অধ্যাবসায়, কি তার পড়াশোনা, এবং দেখতাম তাকে এক ব্যাগ সে হাড়গোড় নিয়ে তিনি থাকতেন, এবং আমাকে মাঝরাত্রে ভয় দেখাতেন ওই হাড়গোড়গুলোকে নাড়াচাড়া করে। তো আমি আমাদের হারুদাকে দেখেছি যে ডাক্তারি পড়তে হলে, ডাক্তার হতে হলে কি ধরনের মেধা এবং কি ধরনের পরিশ্রম করতে হয়। আমাদের ছেলেরাও তাই, ছেলেমেয়েরাও তাই, কিন্তু এটাকে সন্দীপ সফলভাবে বিপদগামী করেছেন, করে ভেজাল ডাক্তার তৈরি, মানে পাশ করা ভুয়ো ডাক্তার করেছেন। তো এটা তো একটা আছে, এটা একটা নতুন সংযোজন। তার সাথে সাথে আমরা দেখছি যে ভেজাল ওষুধ, এই ওষুধের র্যাকেটটাই কিন্তু, যা খবর পাচ্ছি তাতে এই যে কুকাজটা হয়েছে আরজি করে, সেখানে ওষুধের র্যাকেটটাও রয়েছে। এবং কালকেই কাগজে দেখছিলাম, যে লিখেছে তার সাথে আমার খুব পরিচয়, তার সাথে কথাও বলেছি, বলছে যে অ্যান্টিবায়োটিক খাচ্ছে অপারেশনের পর, তখন নার্স এসে বলছেন, আয়া এসে বলছে যে তার মল দিয়ে সেই ওষুধ বেরিয়ে যাচ্ছে, ওষুধটা মেল্টেডই হচ্ছে না, এবং ডাক্তার বলছে যে ওটাকে নাকি গুঁড়ো করার চেষ্টা হচ্ছে, সেটা গুঁড়োই হচ্ছে না, কি দিয়ে তৈরি হচ্ছে। দেখুন, পাশ করা ভুয়ো ডাক্তার, মানে ভুয়ো ডাক্তার তো ছিলই, আছে পাশ করা ভুয়ো ডাক্তার, তার সাথে সাথে ভেজাল ওষুধ। তার সাথে আরেকটা জিনিসও আছে, যে ভেজাল ওষুধ শুধু নয়, ভেজাল মানে স্বাস্থ্য পরিষেবার সামগ্রী, যে জিনিসগুলো বিক্রি হয়, বায়োমেডিক্যাল ওয়েস্ট যেভাবে পাইরেসি হচ্ছে বা হয়েছে, তাতে কিন্তু ওই খারাপ জিনিসগুলোই। সুতরাং এখানে মানুষ ভালো হবে কি করে? এই ভেজালের জালে আমরা সবাই জড়িয়ে পড়েছি। তো সেই জন্য আমাদের এখান থেকে দক্ষিণমুখ হচ্ছে। এবং আমরা যদি মানে 70-এর দশকে যাই, 70-এর দশকে একটা স্লোগান আমার মনে পড়ছে, রিক্সার পেছনে লেখা থাকতো, গরিবের ডাক্তার ভগবান। আসলে কথাটা একটু অন্যরকম। প্রত্যেকটা মানুষের এক একজন করে ডাক্তার আছে। আপনি বলছেন যে আমি বোধহয় পাগলামি করছি, তা নয়। প্রত্যেকটা মানুষের একটা করে ডাক্তার আছে, স্পেশালি হাইলি স্কিল্ড স্পেশালিস্ট ডাক্তার। আমি শান্তিনিকেতন থেকে ফিরছিলাম বছর 15 আগে। আমার পাশে যিনি বসেছিলেন, আমার সহযাত্রী, সেই ভদ্রলোক ব্রিটিশ কাউন্সিলের ডাইরেক্টর ছিলেন। তো আমি ওনার সাথে পরিচয় হলো, উনি আমাকে চিনতে পারলেন, আমি ওনার পরিচয় বুঝতে পারলাম, এবং কথা বলতে বলতে আমার তখন সেদিন গলায় একটা মাছের কাঁটা বিঁধেছিল। আমি তো মেছো লোক, ছোট একটা চারাপোনা খেতে গিয়ে গলায় কাঁটা বিঁধেছিল। তো আমি বললাম, দেখুন আমার একটু অস্বস্তি হচ্ছে। কি হয়েছে? এই হয়েছে, কাঁটা বিঁধেছে। তো আমি বলছি কখন হয়েছে? বলুন আপনি বাড়ি পৌঁছবেন কখন? 1-1.5 ঘন্টা বাদে। উনি আমাকে বললেন, আপনি যখন বাড়ি পৌঁছবেন, বাড়ি পৌঁছানোর 8 ঘন্টার মধ্যে আপনার কাঁটাটা চলে যাবে। এবং আমাকে বোঝালেন, বলছে যে আপনার শরীরের যে মেটাবলিজমটা আছে, ওরা কিন্তু ফাইট করছে। ওই যে গলায় আপনার কাঁটাটা বিঁধে আছে,
সেই কাঁটাটাকে সরানোর জন্য ওরা লড়ে যাচ্ছে, তারা ওটা থেকে বার করার চেষ্টা করছে। তাকে একটু সময় দিন, বাড়ি পৌঁছানোর 8 ঘন্টা বাদে যদি না কাঁটাটা যায়, আপনি আমাকে ফোন করবেন এবং বলবেন আপনি ভুল বলেছেন। বিশ্বাস করুন, আমার কাঁটাটা কিন্তু সত্যিই চলে গিয়েছিল। তার মানে হলো আমার যে ডাক্তার, আমার যে স্পেশালিস্ট ডাক্তার, সেই কিন্তু এই অসুবিধাটার মোকাবিলা করেছে। কাঁটা MS ঘোষ বলে একজন অর্থোপেডিক সার্জন ছিলেন, এশিয়ার বলতে অন্যতম শ্রেষ্ঠ আমরা বলতাম, জানতাম। ওনার একটা সেমিনারে আমি বক্তৃতা শুনছিলাম। উনি বলছেন, জানেন স্পেশালিস্ট ডাক্তার কাকে বলে? মানে আপনার জ্বর হলো, 1 দিন 2 দিন দেখলেন, 3 দিনের মাথায় আপনি আপনার ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে গেলেন, সে ওষুধ দিল, তো 2 দিন খেলেন, ভালো হলো না। তারপর আরেকটু বড় ডাক্তারের কাছে গেলেন, সে ওষুধ দিল, 2 দিন আপনি খেলেন কিন্তু ভালো হলো না। তারপরে আপনি স্পেশালিস্ট ডাক্তারের কাছে গেলেন, স্পেশালিস্ট ডাক্তার যেদিন ওষুধ দিল তার পরের দিনই আপনার জ্বরটা ছেড়ে গেল। আসলে কি জানেন তো, স্পেশালিস্ট ডাক্তার বা তার ওষুধ নয়, এটা ছিল মেয়াদি জ্বর 7 দিনের। তো সেটা আপনি আপনার দেহ থেকে চলে গেল। এটা MS ঘোষ বলেছিলেন। এবার আরেকটা বলি, এটা রসিকতা, কিন্তু এটা বলেছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। আমার মতে ভারতবর্ষ তো বটেই, পশ্চিমবঙ্গের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন। তিনি তার বন্ধুকে বলেছিলেন রসিকতা করে, যে কি নামটা তার জানি না, মনে নেই, বলছে তোমার যদি অসুখ করে তুমি ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের কাছে যদি তুমি না যাও তাহলে ডাক্তাররা বাঁচবে কি করে? তাদের তো জীবিকাই হচ্ছে পরিষেবা দিয়ে তাদের পারিশ্রমিক নেওয়া, ডাক্তারের ফিস। তো ডাক্তারের কাছে যাবে শরীর খারাপ হলে। ডাক্তার যে প্রেসক্রিপশন দেয়, আগে তো প্রেসক্রিপশন দিত কি জানতো, সেই আমাদের সেই কাঁচের বোতলে শিশিতে দাগ কেটে, আমাদের জ্ঞান ডাক্তার ছিল, তার খুব ভালো ডায়াগনোসিস করতেন, ওষুধ দিতেন। তো যে ডাক্তাররা যে ওষুধ প্রেসক্রিপশন করবে সেই অনুযায়ী তুমি ফার্মাসিস্টের কাছে যাবে, যারা ওষুধ তৈরি করে বা দেয়। কারণ তুমি যদি না যাও তাহলে তো ওরা মরে যাবে, কিন্তু সেই ওষুধগুলো তুমি খাবে না, তার কারণ তোমাকেও তো বাঁচতে হবে। সুন্দর কথা বলেছিলেন, একটা নির্মম পরিহাস, যে তোমাকেও তো বাঁচতে হবে। সুতরাং এই যে কথায় কথায় একটু একটু সুবিধা অসুবিধা হলে পরেই ডাক্তারের কাছে ছোটা, আর আমাদের তো ভারতবর্ষে পশ্চিমবঙ্গে মানে মানুষ এবং ডাক্তারের অনুপাত এত মানে অ্যাডভান্স যে ডাক্তারি পরিষেবা পাওয়াটাই একটা ডিফিকাল্ট। তার মধ্যে যদি আমরা অহেতুক অনাবশ্যক ভাবে যদি ডাক্তারের পেছনে দৌড়ই, তাহলে কিন্তু হবে না। ভুয়ো ভেজালের যে জাল, সেই জাল থেকে আমরা বেরোতে পারবো না। তো আমার মনে হয় আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার নিজের ডাক্তার, আপনার শরীরটাকে, একটু হয়তো কষ্ট হবে 1 দিন 2 দিন, যদি খুব মানে মানে সার্জারি ছাড়া এবং খুব অ্যাকিউট ব্যাপার ছাড়া, যেমন কলেরা টলেরা বা ওই ধরনের জিনিস, এই শরীরটাকে আপনার সুযোগ দিতে হবে। হ্যাঁ, তাকে ডাক্তারি করার সুযোগ দেবেন এবং দৈনন্দিন পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্য বান্ধব খাওয়া এবং জীবনযাপন করলে পরে আপনার দক্ষিণ ভারতে যেতে হবে না। আমাদের তো রাজনৈতিক নেতারা, একজন তো সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, স্টেট মিনিস্টার, তার বুকে একটু ব্যথা হলো আজ থেকে 25 বছর আগে, তিনি কোথায় গিয়ে একটা অপারেশন করে চিকিৎসা করলেন, 35 লাখ টাকা খরচা হলো, সরকারি ইস্যুতে গেলেন। তো এই যে মানে সাউথ ইন্ডিয়াতেই হোক, দক্ষিণ ভারত হোক বা ভারতবর্ষের বাইরে যারা সব চিকিৎসা করতে যাচ্ছেন, যাওয়া আসা থাকা খাওয়া কত কোটি কোটি টাকা খরচা। তো এটা করার দরকার হবে না যদি আপনি আপনার নিজের ডাক্তারকে সুস্থ সবল রাখেন, সচল রাখেন এবং তার উপরে ভরসা রাখেন। এবং সেই জন্য আপনাদের যেটা দরকার, দৈনন্দিন স্বাস্থ্যবান্ধব জীবনযাপন করা। তাহলেই আপনাকে দক্ষিণ ভারতে যেতে হবে না, ভারতের বাইরেও চিকিৎসা করতে যেতে হবে না। ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন। নমস্কার।